নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো সুকুমার রায়ের হাসির গল্প যতীনের জুতো। যতীনের বাবা তাকে একজোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাসিয়ে কইলেন, এইবারে যদি জুতো ছেড়ো তাহলে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে। প্রতি মাসে যতীনের নতুন জুতো দরকার হয়। তার জামা কিছুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। সে খুবই উদাসীন সব কিছুতেই। তার সবই বই মলার ছেঁড়া, কোনোগুলো মরানো, স্লেটের আদ্যপান্ত চিট ধরা। তার হাত থেকে চক পেন্সিল পড়ে পড়ে সেইগুলো আর আস্ত নেই একটিও। আরেকটি বদভ্যাস হলো পেন্সিলের গোড়া কামড়ানো। এই কারণে পেন্সিলের গোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ানো ছাড়ানো খোসার মতন হয়ে যায়। ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বলেন, আজ বাড়িতে ভাত খাওনি বুঝি? নতুন জুতো নিয়ে কিছুদিন যুবতী বেশ সাবধানে চলাফেরা করল। ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে, দরজার বেরি সাবধানে ডিঙোয়, সদা সতর্ক থাকে যেন হোঁচট না খায়। কিন্তু অতটুকুই সার। কিছুদিন যেতে না যেতেই আবার সেই পুরনো যতীন। জুতোর মাহাত্ম্য তার মনে থাকে না। সিঁড়ি দিয়ে তত্তরিয়ে নামা, পাথরে হোঁচট খাওয়া নিত্য ব্যাপার। এক মাসের মধ্যে জুতোর সামনের দিক ছিঁড়ে গেল। যতীনের মা বলল, মুচি ডেকে এইবারে জুতোটা সেলাই করিয়ে নে, নইলে আর পড়তে পারবি নে। কিন্তু মুচি টাকা যতীনের কম্মের মধ্যে পড়ে না। ফলস্বরূপ জুতোর ছেঁড়া আর বাড়তেই থাকে। যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই, তাও যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘুড়ি। অতি যত্ন সহকারে সে ফাটা ঘুড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে। খেলার সময়টা তার বেশিরভাগ ঘুড়ি উড়িয়ে কাটে। এই ঘুড়ির কারণে তার রান্নাঘর হতে তাড়া খেতে হয়। ঘুড়ি ছিঁড়ে গেলে রান্নাঘরে আসে পাশে ঘুরঘুর করে, কেন? আঠা নেওয়ার জন্য। ঘুড়ির লেজ লাগাতে হবে কিংবা কাচির দরকার হলে মায়ের সেলাইয়ের বাস্কের উপর হামলা করে। একবার ঘুড়ি ওড়াতে বের হলে না খাওয়া তার মাথায় ওঠে। সেই দিন যতীন স্কুল থেকে হন্তদন্ত হয়ে বাড়ি আসলো। কাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলেছে। বই খাতা পড়ার পর সে পায়ে জুতো গলাতে গেছে, দেখে সেটি এমন ছিঁড়ে গেছে সেলাইয়েরও অযোগ্য। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবনাটি তার মাথা থেকে বেমালুম হাওয়া। 2-3 ধাপ সিঁড়ির একেবারে লাফিয়ে নামতে লাগলো। শেষতক তার জুতো জোড়ার দশা এমন হলো, দেখলে মনে হবে বেচারা কষ্ট সব দাঁত বের করে আছে। শেষ 3 ধাপ যেই নামতে যাবে মনে হলো তার পায়ের তলায় মাটি আর নেই। ছেঁড়া জুতো তাকে শূন্যে ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে। যতীন যখন তার জুতো থামালো, যতীনের চোখ দেখে এক অজানা দেশে সে পৌঁছেছে। একটি মাত্র মুচি ওখানে বসে আছে। যতীনকে দেখে ছুটে এলো তারা। তার জুতো জোড়ানো খুলে সাবধানে ঝাড়তে শুরু করে দিল। তাদের মধ্যে যে নেতা সে গোছের ছিল, সে যতীনকে বলল, শুনেছি তুমি নাকি ভারী দুষ্টু। দেখো কি করেছ, জুতো জোড়ার হাল দেখো। জুতো জোড়া তো মরমর অবস্থায় আছে। ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে, বললে, জুতোর কি প্রাণ আছে নাকি সে মরবে? মুচি জবাব দিল, নয়তো কি ভেবেছ হে বাপু? যখন দৌড়ে বেড়াও তখন মনে হয় থাকে না যে জুতো কষ্ট পায়? কিন্তু কষ্ট পায় বটে, সে কারণেই চিৎকার করে কাঁদে। যখন পরিমরি করে সিঁড়ি দিয়ে দৌড়ে বেড়াও তখন পায়ের জুতোর চাপে পাশ ক্ষয়ে যায়। ঠিক এই কারণেই জুতো তোমাকে আমাদের কাছে এনেছে। আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্র দেখাশোনা করি। যখন তারা নিজেদের
জিনিসের ঠিক মতন দেখাশোনা করে না, তখন তাদের উচিত শিক্ষা দিই। মুচি তার জুতো ফেরত দিয়ে বললে, ছটপট সেলাই করতে লেগে পড়ো তো। যতীন খুব রাগ হলো, তীব্র স্বরে বলল, আমি জুতো সারাই না, মুচিরা সারায়। মুচি মুচকি মুচকি এসে বললে, এটা কি মামা বাড়ি পেয়েছো? ভেবেছ যে বলবে করবো না অমনি পার পেয়ে যাবে? এই নাও সুই আর সুতো, সেলাই করতে লেগে পড়ো। যতীনের রাগ ভয়ে পরিণত হয়ে গেছে ততক্ষণে। ভয়ে ভয়ে বললে, কি করে সেলাই করতে হয় আমি জানি নে। মুচি বলল, দেখাচ্ছি কি করে করতে হয়। যতীন ভয়ে ভয়ে বসলো জুতো সেলাই করতে। হাতে সুই ফুটলো, জুতোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় মাথা ব্যথা হয়ে গেল। অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারাতে পেরেছে। তখন মুচি কাছে কেঁদে কেঁদে বলল, আমি কালকে বাকিটা করবো, খিদে পাচ্ছে খুব। মুচি বলল, কি বলছো বাবু? পুরো কাজ না শেষ করলে খেতেই পাবে না তুমি, ঘুমোতেও পারবে না। এইটা এখন সেলাই করা বাকি আছে, ওটা শেষ করতে শিখতে হবে কিভাবে হাঁটতে হবে যাতে জুতোর কষ্ট না হয়। তারপর দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে। তারপর আমরা দেখব কি কি ভেঙেছ। যতীনের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। কোনো মতে দ্বিতীয় পাটি জুতো সারালো। ভগবানের অসীম দয়া, এটা এতটা বাজে ভাবে ছেড়েনি। তারপর মুচি তাকে এক 5 তলা বাড়িতে নিয়ে গেল। সেটাতে আবার সিঁড়ি মাটি থেকে সোজা ছাদ পর্যন্ত। যতীনকে নিয়ে দাঁড় করিয়ে বললে, একেবারে উঠে গিয়ে আবার নিচে নেমে এসো তো দেখি। আর শোনো, একবারে একটা সিঁড়ির বেশি ডেঙোবে না। যতীন কথা মতোই সিঁড়ি ভাঙল। মুচি বলল, হলো না, 3 বার 2টো সিঁড়ি ভেঙেছ, 5 বার লাফিয়েছ, 2 বার 3টে সিঁড়ি ডিঙিয়েছ। এতটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল। সে আরও কোন ছলছাতরি করল না। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠল আর নামল। মুচি বলল, এবার ঠিক হয়েছে, নাও এবার দর্জির কাছে চলো। তারা একটা বিশাল মাঠের কাছে এলো। সেখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করেই যাচ্ছে। তারা যখন যতীনকে দেখল, বলল, কি ছিঁড়েছ? তার ধুতির দিকে তাকিয়ে রইল, এ কি, ভালো জায়গাটা ছিঁড়েছ? বিরক্তি করে মাথা নাড়িয়ে বলল, ভারী অন্যায়, ভারী অন্যায়, চটপট সেলাই করো এখন। যতীনের না করার কোনো সাহস ছিল না। সে সুই সুতো নিয়ে সেলাই করতে বসে গেল। মাত্র 2 ফোঁট দিয়েছে, অমনি দর্জি চেঁচিয়ে উঠল, এ কি তুমি সেলাই করে বলো, আবার করো, আবার করো, আবার করো, আবার প্রথম থেকে শুরু করো। শেষ তক যতীন আর পারল না, না কেঁদেই ফেলল। আমার খিদে পেয়েছে, আমি বাড়ি যাব। আমি আর কতক্ষণ জামা ছিঁড়ব না, কোনোদিনও ছাতা ভাঙবো না। তার কথা শুনেই সবে হা হা করে হাসতে লাগলো। খিদে পেয়েছে? আমাদের কাছে অনেক খাবার আছে, বলো তো। বলে তারা পেলসিনে দিয়ে কাপড়ের দাগ কেটে সেই সব কিছু এনে দিল। পেলসিন চিবোতে পছন্দ করো না? এই নাও, এইগুলো চিবাও বসে বসে, এবার আর কিচ্ছু খিদে পাবে না। যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতন কাজ করতে লেগে গেল। খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো। ঠিক করে সে আকাশে কিছু একটা ফরফর করে উঠল, যে ঘুড়িটা যতীন যত্ন করে সারিয়েছিলে সেটি এসে তার কোলের কাছে এসে পড়ল। ফিস ফিস করে বলল, তুমি আমার খুব যত্ন করেছ, সেই কারণে আমি তোমার সাহায্য করতে এসেছি। তুমি আমার লেজ ধরো শিগগিরই। আর কথা না বাড়িয়ে যতীন ঘুড়ির লেজ ধরল। হুশ করে ঘুড়ি তাকে আকাশে উঠিয়ে নিয়ে গেল। শব্দ শুনে দর্জিরা ছুটে এলো ঘুড়ির সুতো কাটার জন্য। আচমকা যতীন তার ঘুড়ির গোত্তা খেয়ে আকাশ থেকে নামতে লাগলো। নামছে তো নামছে, ঠিক যখন মাটিতে মাথা ঠেকাবে তখনই যতীনের ধড়মড় করে উঠে বসল। ভগবানই জানেন ঘুড়িটি কি হলো। যতীন দেখল সে শুয়ে আছে সিঁড়ির নিচে, আর তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল, তার মা বললে, সিঁড়ি থেকে পড়ে আমার যতীন খুব দুর্বল হয়ে পড়েছে, আর ছোটাছুটিও করে না, একদম ছটফটানিও নেই।
তা না হলে তার জুতো 4 মাস টেকে কি করে। সত্যি বলতে যতীন মুচি আর দর্জিকে এখনো ভোলেনি। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।